রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, যারা আজকের এই লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে এই লাইভ প্রোগ্রামটি দেখবেন, সকলকে আজকের এই লাইভ প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই অবগত আছেন 13 আগস্টের জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের যে শিক্ষক সমাবেশটি রয়েছিল এবং সচিবালয় অভিমুখে পদযাত্রাটি রয়েছিল, এই কর্মসূচিটিকে বাস্তবায়ন করার লক্ষ্যে 1 মাসেরও বেশি সময় আমাদেরকে কাজ করতে হয়েছে। পুরাটা সময় আমার প্রতিষ্ঠানের প্রয়োজনীয় জরুরি কাজ ছাড়া পুরাটা সময়ই আমাকে আমার এই প্রোগ্রামটি বাস্তবায়ন করার জন্য কাজ করতে হয়েছে, যার কারণে এই প্রোগ্রামটি শেষ করার পরে গলা একেবারেই বসে গিয়েছিল, পাশাপাশি অনেক ক্লান্ত এবং পরিশ্রান্ত ছিলাম, যার কারণে প্রোগ্রামের দিন রাতে অথবা পরের দিনই লাইভ প্রোগ্রামে আসার সুযোগ ছিল না। এই জন্য আজকে কিছুটা সুস্থ বোধ করছি এবং পাশাপাশি গলাটা কিছুটা স্বাভাবিক হয়েছে। এজন্য আজকে আপনাদের সামনে লাইভে এসেছি। আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করা দরকার। যারা শিক্ষক কর্মচারী রয়েছেন, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আপনাদের কিছু বিষয় জানা দরকার, সেজন্য আজকে মূলত আপনাদের সামনে এসেছি। আপনারা ইতিমধ্যে আমি যে স্ট্যাটাসটি দিয়েছিলাম ওখানে আপনারা জেনেছেন যে এখানে আজকে আমাদের যে সমাবেশটি হয়েছে এই বিষয়ে কিছু কথা বলবো। আমাদের 20% যে বাড়ি ভাড়ার ব্যাপারে আমরা মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছি, এই ব্যাপারে কথা বলবো। পাশাপাশি আরেকটি বিষয় আপনারা জানেন, জমিয়তুল মুদাররিসিন, ইনকিলাব পত্রিকা, বাহাউদ্দিন এবং মুমতাজি গংরা ইতিমধ্যে আমার বিরুদ্ধে সর্বোচ্চ ষড়যন্ত্র তারা শুরু করেছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আজকে আপনাদের এখানে উপস্থিত হয়েছে। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমাদের যে জাতীয় প্রেস ক্লাবের সামনে যে প্রোগ্রামটি হয়েছিল, এটিকে বানচাল করার জন্য, এটা যাতে হতে না পারে, এটাকে বন্ধ করার জন্য এমন কোনো ষড়যন্ত্র নেই যেগুলো করা হয়নি। প্রথমত, শিক্ষকদের মধ্যে বিভিন্নভাবে আপনার প্রপাগান্ডা চালানো হয়েছে যে আমরা সরকারকে বেকায়দায় ফেলার জন্য, আমরা সাবেক সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা জাতীয় প্রেস ক্লাবে শিক্ষকদেরকে জড়ো করছি। এটির সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলো জড়িয়ে পড়েছিল, যা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত কষ্টদায়ক আমাদের জন্য। এটা যখন তারা সফল হয়নি, পরবর্তীতে তারা শুরু করলেন আমাদের প্রশাসনের যারা ভাই ছিল তাদেরকে স্থানীয়ভাবে ব্যবহার করে অনেক এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় ইউএনও, স্থানীয় আপনার জেলা প্রশাসক, স্থানীয় এসপি যারা ছিলেন তাদেরকে ব্যবহার করে আমাদের প্রোগ্রামটিকে বানচাল করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, নেত্রকোনার এসপি মহোদয়ের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয় যে কোনো রকমের বাসে শিক্ষকরা, রিজার্ভ বাস নিয়ে শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে না। আমি নেত্রকোনা নেতৃবৃন্দের কাছ থেকে এসপি মহোদয়ের নাম্বার নিয়ে তার সাথে কথা বলি, তাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করি। পরবর্তীতে তিনি আমাদের শিক্ষকদেরকে আসার ব্যবস্থা করে দিয়েছেন। নরসিংদীতে আমাদের এই প্রোগ্রামকে বানচাল করার জন্য হঠাৎ করে ডিসি মহোদয় সারা জেলার প্রধান শিক্ষকদের নিয়ে এবং প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে একটা প্রোগ্রাম রেখেছেন। আমি নাম্বার সংগ্রহ করে ডিসি মহোদয়কে ফোন করে তিনি বললেন যে আমি অসুস্থ, আপনি অফিসে আসেন। আমি বলছি যে আমি অফিসে কিভাবে আসবো, আমি তো ঢাকা থেকে ফোন করছি, এই মুহূর্তে তো আপনার সাথে অফিসে এসে কথা বলার কোনো সুযোগ নেই। যাই হোক, পরবর্তীতে আমি আর যোগাযোগ রক্ষা করতে পারিনি। আমাদের নরসিংদীর প্রতিষ্ঠান প্রধান এবং নেতৃবৃন্দ যারা ছিলেন তারাও আমাদের প্রোগ্রামে পরে অংশগ্রহণ করেছেন। সিরাজগঞ্জে আমাদের বাস আটকে দেওয়া হয়েছিল, ওখানে আমার বন্ধু জিএম শাওন অত্যন্ত কষ্ট করে শিক্ষকদেরকে অর্গানাইজ করেছেন। ওখানে সিরাজগঞ্জ থেকে 9টি বাস আসার কথা ছিল, তারা একটি বাসও আসতে দেয়নি। অনেক কষ্ট করে সিরাজগঞ্জের কিছু শিক্ষক ট্রেনে করে এবং লোকাল বাসে তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এইভাবে সারা বাংলাদেশে, বরিশাল থেকে যখন আমাদের বন্ধুরা, ভোলা থেকে আমাদের বন্ধুরা যখন আসছিলেন লঞ্চ দিয়ে, তখন তাদের ডিবি পরিচয় দিয়ে তাদের ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে, তারা যাতে ঢাকায় আসতে না পারে টেকানোর জন্য বিভিন্ন চেষ্টা করা হয়েছে। এইভাবে বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে আমাদের এই প্রোগ্রামটাকে বানচাল করার জন্য। এখানে আমি
প্রিয় বন্ধুরা, এটা তো আপনাদেরকে শুধু কয়েকটি জেলার কথা বললাম। প্রত্যেকটি জেলায় কাপাসিয়া, গাজীপুর জেলার কাপাসিয়া ওসি আপনার ফোন করে আমাদের নেতৃবৃন্দকে বলেছেন বাস রিজার্ভ করে যাওয়া যাবে না। আমি তার সাথে কথা বলেছি, কথাগুলো খুব ক্লিয়ার ছিল না, তার কথাগুলো আমি বুঝতেছিলাম না নেটওয়ার্কের কারণে। তারা বিকল্প ব্যবস্থা হাইস নিয়ে অন্যভাবে তারা চেষ্টা করে পরে আমাদের প্রোগ্রামে এসেছেন। আমার বিশ্বাস দৈনিক ডেইলি ক্যাম্পাসের শিহাব ভাইয়ের পোস্ট থেকে আমরা জেনেছি, তিনি লিখেছেন যে লক্ষাধিক শিক্ষক এই প্রোগ্রামে এসেছেন। এটা আমার বক্তব্য না, আমি শিহাব ভাইয়ের বক্তব্য কি কোট করছি। পাশাপাশি আমরা বলেছি যে 50 থেকে 60 হাজার শিক্ষক আমরা নিজেরা বলেছি। এই যে বাদ বাঙ্গা স্রোত যদি সারা বাংলাদেশে ব্যাপক নেগেটিভ প্রপাগান্ডা চালানো না হতো এবং প্রশাসনের মাধ্যমে যদি প্রতিবন্ধকতা তৈরি না করা হতো, আমার বিশ্বাস এখানে কয়েক লক্ষ শিক্ষকের জনসমুদ্রে প্রস্তাব পরিণত হতো। আপনারা জানেন আমাদের এই প্রোগ্রামটি চলাকালে মৎস্য ভবন থেকে নিয়ে পশ্চিম দিকে মৎস্য ভবন পর্যন্ত আমাদের গণজোয়ার এবং শিক্ষকদের স্রোত চলে গিয়েছিল। ওইদিকে পল্টন পর্যন্ত প্রস্তাব চালিয়ে পল্টন পর্যন্ত আমাদের শিক্ষকদের স্রোত চলে গিয়েছিল। আপনারা ভিডিও, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন। এই যে জনস্রোত, এটাকে আসলে যদি এটা আরো দ্বিগুণ হয়ে যেত, এবং আমাকে প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে বলেছে এটার প্রভাব সারা শহরে পড়েছিল এবং পুরা শহরে ওই দিন স্থবির হয়ে গিয়েছিল। তারা আমাদেরকে বলেছে, একজন পুলিশ কর্মকর্তা আমাকে বলেছে যে আমি এই প্রোগ্রামের জন্য আজকে প্রায় 11 কিলোমিটার আমি নিজে এখানে আমাকে হাঁটতে হয়েছে। এই যে আমাদের শিক্ষকদের যে জনস্রোত প্রস্তাবে নেমেছিল, এটাকে বন্ধ করার জন্য অনেক পরিকল্পনা হয়েছে। আমাকে রাতে হঠাৎ করে আমাদের যিনি আহ্বায়ক অধ্যক্ষ মাইনুদ্দিন সাহেব আমাকে ফোন করে বললেন যে রমনা জোনের ডিসি মাসুদুর রহমান সাহেব তাকে ফোন করে জানিয়েছেন যে প্রোগ্রামটি প্রেস ক্লাবে করা যাবে না। তিনি বলেছেন শহীদ মিনার প্রোগ্রাম করার জন্য। আপনারা ওইভাবে সাজিয়েছিলাম, প্রেস রিলিজ আমরা ওইভাবে দিয়েছি, বিভিন্ন মিডিয়াতে আমরা আবেদন ওইভাবে দিয়েছি, ডিএমপিতে আমরা ট্রাফিক রমনা জোনের যিনি ডিসি ছিলেন তাকে আমরা এইভাবে আবেদন দিয়েছি। হঠাৎ করে তিনি আমাকে বললেন মাইনুদ্দিন সাহেব যে এই প্রোগ্রামটা করা যাবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আমরা তখন ওখান থেকে এনসিপির কার্যালয়ে যাচ্ছিলাম, কারণ আপনারা জানেন এনসিপির একটি প্রতিনিধি দল আমাদের এখানে আসার কথা ছিল। আমরা তখন যাচ্ছিলাম, বাসের মধ্যে আমাকে রমনা জোনের ডিসি মাসুদ ভাই আমাকে ফোন করলেন যে আপনারা এখানে প্রোগ্রাম করতে পারবেন না, আপনারা শহীদ মিনার প্রোগ্রাম করেন, আমি সব ব্যবস্থা করে দেবো। আমি বললাম যে এটা তো কোনোভাবে সম্ভব না, কারণ আমরা ইতিমধ্যে সকল ব্যবস্থাপনা প্রেস ক্লাবকে কেন্দ্র করে করেছি, এটা বিভ্রান্তি তৈরি হবে। এমনি সারা দেশে আমাদের শিক্ষকদেরকে বাস আটকে দেওয়া হচ্ছে, এখন আপনি যদি ভেন্যু চেঞ্জ করতে আমাদেরকে বাধ্য করেন তাহলে আমরা এই প্রোগ্রামটাই করতে পারবো না। সেই জায়গা থেকে আমি তাকে বললাম যে আমি এনসিপি কার্যালয়ে যাচ্ছি, ওখান থেকে আপনার এখানে আসবো, আপনার সাথে কথা বলবো, আপনি আমাদেরকে ব্যবস্থা করে দেন, আমরা আপনাকে সহযোগিতা। আমার নেতৃবৃন্দকে নিয়ে আমরা চলে গেলাম এনসিপি কার্যালয়ে, তাদের সাথে কথা বলে তাদের টিম আসার বিষয়টি আমরা পুনরায় নিশ্চিত করলাম 11টার সময়। ইতিমধ্যে ছড়িয়ে দিল কে বা কারা ফেসবুকে যে আমাদের প্রোগ্রামটা প্রেস ক্লাবে হবে না, এটা শহীদ মিনারে হবে। এটা ছিল অত্যন্ত দুঃখজনক। পরবর্তীতে আমরা একটি লাইভ প্রোগ্রামের মাধ্যমে নিশ্চিত করলাম যে না, আমাদের প্রোগ্রামটি প্রেস ক্লাবে হবে। ওখান থেকে আমরা গেলাম ডিসি রমনা মহোদয়ের অফিসে, মাসুদ ভাই এখানে, ওখানে গিয়ে ওনাকে পাইনি, আমরা ফোন করলাম, পরে উনি ফোন ব্যাক করলেন। ব্যাক করার পরে আমি তাকে বললাম যে আপনি আমাদেরকে সহযোগিতা করেন। যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি। সরি, আমার ফোন আসছিল। আসলে আপনারা এই মুহূর্তে একটু কল দিবেন না প্লিজ। আমি তো এটা তো ঘোষণা দিয়ে লাইভে আসছি, এখন ফোন দেওয়াটা তো অনুচিত। যাই হোক, তো আমরা পরে ওখানে গেলাম, ওনাকে বললাম যে আপনি আমাদেরকে একটু সহযোগিতা করেন, আপনারা যেভাবে ডিরেকশন দিবেন আমরা সুশৃঙ্খলভাবে আমাদের প্রোগ্রামটা করব, আমরা এখানে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবো না, এটা আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি। পরবর্তীতে মাসুদ ভাই রাজি হলেন এবং তিনি আমাদেরকে বললেন ঠিক আছে আপনারা প্রোগ্রামটা করেন, তবে গাড়ি ঘোড়া যাতে বন্ধ না হয় বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। যার কারণে আমরা কিন্তু আপনারা দেখেছেন বারবার চেষ্টা করেছি আমাদের গাড়ি ঘোড়াগুলো যাতে সচল থাকে। এরপরও জনস্রোতে এমন অবস্থা হয়েছে, আসলে একটা সময় গিয়ে আসলে গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, যা আমাদের আসলে নিজেদের আমাদের যে ছিল, যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল বা আমাদের আমাদের ক্ষমতার বাইরে ছিল, আসলে এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তো এখানে বিভিন্নভাবে ষড়যন্ত্র হয়েছে। আল্লাহ তাআলার শুকর যে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আপনাদের অনেক কষ্টের বিনিময়ে আমাদের সারা বাংলাদেশ থেকে আপনারা শিক্ষকরা অংশগ্রহণ করেছেন। সেই পঞ্চগড় থেকে আগের দিন 12টার সময় আমাদের শিক্ষকরা রওনা দিয়েছেন। কল্পনা করতে পারেন 18 ঘন্টা ভ্রমণ করে শিক্ষকরা এই প্রস্তাবে এসেছেন।
কক্সেস বাজার থেকে, রাঙ্গামাটি থেকে, আপনার খাগড়াছড়ি থেকে, সেই সিলেট, সুনামগঞ্জ, একেবারে সীমান্ত এলাকা থেকে বগুড়া, নীলফামারী, লালমনিরহাট, বাংলাদেশের এমন কোনো জেলা উপজেলা ছিল না যেখানে বাংলাদেশের আমাদের এমপিভুক্ত শিক্ষকরা অংশগ্রহণ করেনি। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলাদেশের ইতিহাসে জাতীয় প্রেস ক্লাবে সর্ববৃহৎ একটি শিক্ষক সমাবেশ হয়েছে। এই জন্য যারা অংশগ্রহণ করে এই সমাবেশকে আপনারা সফল করেছেন এবং সুশৃঙ্খল এবং অত্যন্ত নিরাপদভাবে এই প্রোগ্রামকে আপনারা সফল করতে সহযোগিতা করেছেন। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় ভাইয়েরা এবং আমার বোনেরা, আপনারা আমরা আজকের এই লাইভের মাধ্যমে যারা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় যারা কাজ করেন এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যারা সংবাদকর্মী প্লাস ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া কর্তৃপক্ষ, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। কারণ ওই দিনের প্রোগ্রামটি বাংলাদেশের প্রত্যেকটি টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে। একবার না, ওনারা বারবার রিপোর্ট করেছেন, একাধিক রিপোর্ট তারা করেছেন এবং বাংলাদেশের প্রত্যেকটি প্রিন্ট মিডিয়ায় একেবারে প্রথম সারির কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, আমার দেশ, যুগান্তর থেকে ধরে প্রথম আলো, জনকণ্ঠ, এমন কোনো পত্রিকা বাদ নেই, নয়া দিগন্ত থেকে ধরে সকল পত্রিকায় অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের এই রিপোর্টটি তারা প্রকাশ করেছেন। আমি প্রায় 21টি সংগ্রহ করেছিলাম ওই দিন, পরে আরও কয়েকটি সংগ্রহ করেছি, প্রায় 25টি জাতীয় দৈনিক আমি সংগ্রহ করেছি, যেখানে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের এই প্রোগ্রামটি প্রচার করা হয়েছে। আমাদের এই নিউজটি ইন্টারন্যাশনাল নিউজ পেপার, নিউজ পোর্টাল আপনার বিবিসিতেও চলে গিয়েছে, আপনারা দেখেছেন। আমরা যারা আমাদের এই প্রোগ্রামটিকে ব্যাপক প্রচার আপনারা করেছেন, জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারা আমাদের সাথে যোগাযোগ রক্ষা করেছেন এবং আমাদের এই প্রোগ্রামটি তারা ব্যাপকভাবে প্রসার করে এটি সুশৃঙ্খলভাবে হওয়ার জন্য তারা সহযোগিতা করেছেন। এই জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতি আমরা কৃতজ্ঞ। পাশাপাশি পুলিশ প্রশাসন তারা আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমি সমাবেশটি এটি বাংলাদেশের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। এই সমাবেশটিতে আমরা শিক্ষকদেরকে জোর করে কোথাও থেকে আনতে হয়নি, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বাংলাদেশের ইতিহাসে স্বতঃস্ফূর্তভাবে এত বড় অংশগ্রহণ কোথাও কোনোদিন হয়নি বলে আমাকে শিক্ষকরা জানিয়েছেন। বিভিন্ন সময় প্রোগ্রাম হয়েছে, এগুলোতে বিভিন্ন সমিতির মাধ্যমে জোর করে ফোর্স করে তাদেরকে আনা হয়েছে, কিন্তু আমাদের এটি ছিল একেবারেই স্বতঃস্ফূর্ত। আপনারা আন্তরিকভাবেই আপনারা এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করেছেন, এই জন্য আপনাদের প্রতি জাতীয়করণ প্রত্যাশী জোট আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছে। প্রিয় ভাইয়েরা, এই যে আপনার এই প্রোগ্রামের মাধ্যমে একটি নন পলিটিক্যাল যে ঐক্য তৈরি হয়েছে শিক্ষকদের মধ্যে, আমি আশা করি আমরা যদি এই ঐক্যটি আমরা ধরে রাখতে পারি, আগামী দিনে এই ঐক্যকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষকদের যত বৈষম্য রয়েছে পর্যায়ক্রমে প্রত্যেকটি বৈষম্য আমরা ইনশাল্লাহ দূর করব, যদি আপনারা আমাদের পাশে থাকেন, আমাদেরকে সাহস যোগান, আমাদেরকে যদি সহযোগিতা করেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, এই প্রোগ্রামটি করার জন্য যদি অন্যান্য সংগঠন হতো, আপনারা জানেন তারা বড় প্রোগ্রাম করার সময় প্রত্যেক জেলা থেকে উপজেলা থেকে তারা নির্ধারিত হারে তারা টাকা পয়সা উঠায় নেই। প্রতি উপজেলা থেকে 3,000 5,000 টাকা, জেলা থেকে এইভাবে টাকা উঠায়। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা এই প্রোগ্রামটি করতে গিয়ে কোনো জেলা উপজেলা কোনো শিক্ষকের কাছ থেকে আমরা একটি টাকাও তাদের কাছে চাইনি। আমরা এই প্রোগ্রামটি সফল করতে যে অর্থ খরচ হয়েছে, খুবই কম টাকা খরচ হয়েছে, খুব বেশি আমাদের লাগেনি। একেবারেই অল্প টাকা দিয়ে নিজেদের পকেটের টাকা খরচ করে আমরা এই প্রোগ্রামটি করেছি। আমরা কারো কাছ থেকে কোনো টাকা চাইনি, কোনো টাকা নিইনি। এটা একটা বিরল দৃষ্টান্ত বাংলাদেশে, যে 60-70 হাজার শিক্ষক নিয়ে এত বড় একটা প্রোগ্রাম করা, যেখানে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয়নি। এটা অত্যন্ত একটা বিরল দৃষ্টান্ত। আমি বিশ্বাস করি আমাদের এই সততার কারণে আপনারা হয়তো আমাদের উপর আস্থা রেখেছেন, আগামী দিনে আপনারা আমাদের উপর আস্থা রাখবেন বলে বিশ্বাস রাখি। 20%-এর ব্যাপারে আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে আপনারা 20% কেন চাইলেন। আপনারা জানেন আমাদের সকাল থেকে আমাদেরকে কতক্ষণে মন্ত্রণালয়ে নিয়ে যাবে পুলিশ প্রশাসন একবারে পাগল পারা ছিল যে আপনারা দ্রুত যান, কিন্তু আমরা চাচ্ছিলাম যে আমাদের যেহেতু এনসিপির নেতৃবৃন্দ আসার একটা শিডিউল ছিল, আমরা চাচ্ছিলাম যে ওনারা আসার পর আমরা যাবো। ওনাদেরকে অনুরোধ করলাম যে তারা আসার পর আমরা যাব। আমরা এখান থেকে সম্ভবত 12টার দিকে আমরা মুভ করি, 12টা বা 12:15টার দিকে। আমরা যাওয়ার পরই মাননীয় শিক্ষা উপদেষ্টার নেতৃত্বে সচিব মহোদয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষার এবং তার সাথে কয়েকজন অ্যাডিশনাল সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি সহ একটা প্যানেল আমাদের সাথে আলোচনা বসলেন। প্রায় 1.5 ঘন্টা আমরা আপনাদের জন্য এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করেছি, বিভিন্ন কথা আমরা তাদেরকে বলেছি। ওই দিন সংক্ষেপে হয়তো সবকিছু ব্রিফ করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আপনারা জানেন এই সরকার ক্ষমতায় আসার পরে
22 দিনের আন্দোলনের প্রেক্ষিতে তারা কিন্তু আমাদের শিক্ষকদের যে উৎসব ভাতা এটা কিন্তু 25 থেকে 50 তারা উন্নীত করেছেন। এই জন্য আমরা সরকারকে ইতিমধ্যে ধন্যবাদ জানিয়েছি এবং ওই দিন আমরা মিটিংয়ে ফিজিক্যালি আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছি, আজকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আপনারা জানেন প্রণোদনার যে বিষয়টি ছিল সরকারিদের সাথে, অন্যান্য সময় প্রণোদনার ব্যাপারে আমাদেরকে 6 মাস ঘুরিয়েছে। আমাদের যে কোনো বিষয়ে যে কোনো প্রণোদনা অথবা অন্যান্য বিষয়গুলো দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে 6 মাস ঘুরিয়েছে। কিন্তু এই সরকার আপনারা লক্ষ্য করেছেন সরকারিদের প্রজ্ঞাপনের 3 দিনের মধ্যে তারা আমাদের প্রজ্ঞাপন দিয়েছে। ইতিমধ্যে জোড়ায়ের বেতনের সাথে আমরা কিন্তু প্রজ্ঞাপন আমাদের এমপিওতে এটা কিন্তু আমাদের চলে এসেছে, আলহামদুলিল্লাহ। এটি এই সরকারের কাছ থেকে আমরা পেয়েছি। ওই দিন যখন আমরা গেলাম আমরা কিন্তু 10 তারিখের একটা আলটিমেটাম দিয়েছিলাম যে আমাদের বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শান্তি বিনোদন ভাতার ব্যাপারে 10 তারিখের মধ্যে 10 আগস্টের মধ্যে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আমরা বলেছিলাম। ওনারা বলেছেন একেবারে ক্লিয়ার বলেছেন যে আপনাদের এই আবেদনের প্রেক্ষিতে আমরা 7 তারিখে কিন্তু আপনাদের বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা এটাকে দ্বিগুণ করার জন্য এবং কর্মচারীদের উৎসব ভাতা এটাকে 50 থেকে 75 করার জন্য আমরা ডিউ লেটার কিন্তু আমরা অর্থ মন্ত্রণালয়কে পাঠিয়েছি। আমরা এই যে দেখেন আমি নিউজ দেওয়ার আগ পর্যন্ত আপনারা কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো নেতা কিন্তু আপনাদেরকে নিউজ দিতে পারে নাই যে আপনাদের কর্মচারীদের উৎসব ভাতা 50 থেকে 75% করা হবে। এটা কিন্তু আমরাই প্রথম মিটিংয়ের মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে এবং আমরাই নিউজটি দিয়েছি। আমাদের বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা এটা যে দ্বিগুণ করা হয়েছে, মেডিকেল 500 থেকে 1000, বাড়ি ভাড়া 1000 থেকে 2000 করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আপনারা অনেকে লিখেছেন বা টুকটাক আমরা দেখেছি, কিন্তু দায়িত্ব নিয়ে কেউ কিন্তু বলে নাই যে এটা ফাইনাল করা হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু লেখে, এগুলোর কোনো আপনার ভ্যালু থাকে না। এই যে আমরা যে জিনিসটা নিয়ে এসেছি সরকার আমাদেরকে বলেছে এটা কিন্তু অথেন্টিক, সরকার আমাদেরকে সরাসরি বলেছে যে আমরা এই কাজগুলো করেছি। কিন্তু ফেসবুকে আপনি একটা বিষয় আপনি লেখছেন, এটা হতেও পারে নাও হতে পারে, এটা সরকার বাস্তবায়ন করতে পারে নাও করতে পারে, এটার কোনো ছিল না। আমরা বলার আগ পর্যন্ত কোনো শীর্ষস্থানীয় নেতা, সংগঠনের কোনো শীর্ষস্থানীয় নেতা অথবা সরকারের কোনো দায়িত্বশীল তারা কিন্তু আপনার এই বিষয়টা কিন্তু তারা ক্লিয়ার করেনি যে সরকার আমাদেরকে বাড়ি ভাড়া দ্বিগুণ করবে, মেডিকেল ভাতা দ্বিগুণ করবে। আমাদের এই সমাবেশের কারণে সরকার আমাদের সাথে বসে তারা কিন্তু দায়িত্ব নিয়ে আমাদের কাছে এই বিষয়গুলো তারা কিন্তু ডিসক্লোজ করেছেন। এই জন্য আমাদের এই মহা সরকারের কাছ থেকে আমরা ইতিমধ্যে যেগুলো অর্জন করেছি 25% উৎসব ভাতাকে 50 এবং কর্মচারীদের যেটা হতে যাচ্ছে আপনার 75% 50 থেকে প্রণোদন অলরেডি আমরা পেয়েছি, 2টা আমরা অলরেডি পেয়ে গেছি, প্রণোদন এবং 50% উৎসব ভাতা। আর শিক্ষকদের কর্মচারীদের এটা প্রায় ফাইনাল, মেডিকেল ভাতা 500 থেকে 1000 প্রায় ফাইনাল এবং আমাদের বাড়ি ভাড়া 1000 থেকে 2000 ফাইনাল, যদিও আমরা বাড়ি ভাড়ার বিষয়টা মেনে নিই। এখন আপনারা বলেছেন কেন আপনি 20% বললেন। দেখেন, একটা সরকারের সক্ষমতা আপনাকে চিন্তা করতে হবে। অর্থনৈতিক অবস্থা এটা টালমাটাল, আপনারা জানেন বিগত সরকার অর্থনীতিকে এমন এক জায়গায় রেখে গিয়েছিল, এখান থেকে তা মানে সরকার যে রাষ্ট্রকে স্মুথলি পরিচালনা করতে পারবে এটা নিয়ে বাংলাদেশের মানুষের প্রায় 90% মানুষের সন্দেহ ছিল। কিন্তু তারা এই অর্থনীতিকে অনেক শক্তভাবে হ্যান্ডেল করেছে এবং স্মুথলি রাষ্ট্র কিন্তু তারা পরিচালনা করছে এবং আমাদের অর্থনীতি দিন দিন ডেভেলপ হচ্ছে। সেই জায়গা থেকে আমরা এই সুযোগগুলো পেয়েছি এবং বাকি সুযোগগুলো পেতে চাচ্ছি। আমি যদি বলি যে আজকে আমাকে জাতীয়করণ করে দেন, আজকে আমাকে শতভাগ আমাকে উৎসব ভাতা দিয়ে দেন, আজকে আপনি আমাকে সব বাড়ি ভাড়া আমাকে সরকারি নিয়মে দিয়ে দেন, এটা অনেক দাবি যখন আপনি করবেন তখন সরকারের পক্ষে কোনোটাই নেওয়া সম্ভব হবে না। আমাদের উদ্দেশ্য ছিল আমরা যেটা চাইবো যাতে আমরা এটা বের করে নিয়ে আসতে পারি। এই জন্য আসলে আমরা চেয়েছি বাড়ি ভাড়া। আপনি চিন্তা করতে পারেন বাড়ি ভাড়া যদি আপনার পূর্ণাঙ্গ হয় তাহলে আজকে 6 লক্ষ শিক্ষক কর্মচারী, তারা যে শিক্ষক কর্মচারীরা যে বেতন মাসে পায়, যদি বাড়ি ভাড়া পুরাটা সরকার দিতে চায় তাহলে এর অর্ধেক বরাদ্দ সরকারকে দিতে হবে। আপনারা বলেন আসলে এটা কি কোনো সরকারের পক্ষে সম্ভব কিনা? আগের বাজেটে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বরাদ্দ ছাড়া এত বড় রকমের অর্থ বরাদ্দ করা কোনো সরকারের পক্ষে এটা সম্ভব না, এটা সবাই জানে। তো আপনারা ভাই যারা কমেন্ট করেছেন, আপনারা তো আবেগ দিয়ে কাজ করেছেন, আমরা আবেগ দিয়ে কাজ করি না, আমরা প্র্যাকটিক্যালি অনেক চিন্তা ভাবনা করে আমাদেরকে কাজ করতে হয়। আমাদের কাছে মনে হয়েছে আমরা 25 দিয়েছি, আমরা 20% দিয়েছি, এটা যদি বের করতে আনতে পারি এবং এটা বের করার জন্য আমরা ইতিমধ্যে আমরা 2টি কর্মসূচিও দিয়েছি এবং আমরা এটা সর্বোচ্চ চেষ্টা করব। এটা বের করে আনতে পারলো ইনশাল্লাহ আশা করি এটা অনেক ফলপ্রসূ হবে আমাদের জন্য এবং আমাদের জন্য বেশি উপকারী হবে। কারণ কিছুদিন পরে আপনারা জানেন সরকার ইতিমধ্যে একটি পে কমিশন গঠন করেছে। যদি পে কমিশন হয় তাহলে থুক দিতে তো আপনারটা পে কমিশন যদি আপনার বেতন বেড়ে যদি
40,000 হয়, 50,000 হয়, আপনি 2,000ই পাবেন। কিন্তু যখন এটা আপনার যখন আপনার স্কেল আকারে হবে, এটা যে শতাংশ আকারে যখন হবে, তখন কিন্তু আপনার যখন পে স্কেলটা চেঞ্জ হয়ে যাবে, আপনি কিন্তু অনেক বেশি আপনি আর্থিকভাবে সুবিধা পাবেন এই ভাড়া থেকে, বাড়ি ভাড়া থেকে, 20% বাড়ি ভাড়া থেকে। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে যেটি করেছি আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে, আবেগ দিয়ে আমরা কাজ করি না। এরপরেও যদি কেউ মনে করেন যে আপনারা সরকারের কাছ থেকে আন্দোলন করে আপনারা পুরো বাড়ি ভাড়া আদায় করতে পারবেন, আপনারা ভাই আন্দোলনের ডাক দেন, আমাদের কোনো আপত্তি নাই। আমরা আপনাদের কর্মী হয়ে আপনাদের আন্দোলনে আসবো এবং আপনাদের সাথে আমরা এখানে থেকে আমরা আপনাদের সাথে আমরা কর্মসূচিতে অংশগ্রহণ করব। আমাদের কোনো আপত্তি নেই। আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী আমরা চেয়েছি, আমাদের কাছে মনে হয়েছে সরকারের এটুকু সক্ষমতা আছে, আমাদের মনে হয়েছে এটুকু বলা যৌক্তিক এবং বাস্তব ভিত্তিকের জন্য আমরা বলেছি। যদি এর বাইরে যদি আপনারা কেউ পারেন যে ভাই আমরা আন্দোলন করে চেয়ে বেশি আদায় করতে পারবো, আপনাদেরকে ওয়েলকাম জানাবো, আপনারা আন্দোলন ঘোষণা করেন, আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে সহযোগিতা করব। আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে আমাদের যে 4% যে কর্তনের বিষয়টা অতিরিক্ত, এটারই আমি কথা বলেছি নিজে। আমি তাদেরকে বলছি যে হাইকোর্টের রায় আছে, আমার কাছ থেকে যখন আপনি 6% কাটতেন, আপনি আমাকে 100 মাসে সুবিধা দিতেন সর্বশেষ আমার মূল বেতনে। এখন আমার কাছ থেকে 10% নিচ্ছেন, অতিরিক্ত 4%। এটার জন্য আমি কেন অতিরিক্ত সুবিধা পাবো না? আমরা কোর্টে রিট করেছি, আমাদের পক্ষে রায় এসেছে। সরকার তখন বলেছিল যে আমাদের এই সুবিধাটা দিবে। এটা আপনার লাইভে এসেছি, এই মুহূর্তে কল দিয়ে বিরক্ত করার অত্যন্ত দুঃখজনক। যারা করছেন তাদেরকে অনুরোধ করবো কল না দেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা, আমি তখন বলার পরে বলছেন এটা তারা পেতেও পারে। আমরা আপনাদের নিয়ে কথা বলেছি, আপনাদের যে কি বলে আপনার মাদ্রাসার যে নীতিমালা, এটা নিয়েও আমাদের শান্ত ইসলাম সাহেব কথা বলেছেন, মাদ্রাসার নীতিমালাটা, যার কারণে আমাদের মাদ্রাসা শিক্ষকরা 8ম গ্রেড থেকে সহকারী শিক্ষকরা বঞ্চিত হচ্ছে, এটা দ্রুত পাবলিশ করার জন্য এটা নিয়ে আমরা কথা বলেছি। আমরা বদলির ব্যাপারে কথা বলেছি, আপনারা শুনেছেন। আমরা বলছি যে বদলির যে বিষয়টা, আপনারা যে বদলিটা দিয়েছেন, এটা তো একটা বৈষম্যকে দিয়েছে। আপনি এক পক্ষকে দিয়েছেন, আরেক পক্ষ রিট করে বদলিটা আজকে বন্ধ করে দিয়েছে। এখন কোনো পক্ষই লাভবান হলো না। আপনারা যদি এটা সর্বজনীন দিয়ে দিতেন, ইন্ডেক্সটাকে বেস ধরে আপনি যদি বদলিটা দিয়ে দিতেন, তাহলে সবাই পেয়ে যেত, কেউ এখানে বিরোধিতা করতো না। আমরা বলছি যে ইন্ডেক্স আপনারা দ্রুত সময়ের মধ্যে আপনারা সবার জন্য বদলি ব্যবস্থা চালু করে দেন, তাহলে সবাই এটা এখানে আর কেউ রিট্রিট করবে না, সবার জন্য সুবিধা হবে। আমি বলছি যে ইন্ডেক্সটাকে আপনি বেস ধরেন, অধিদপ্তরগুলো বলে দেন, মাদ্রাসা যারা আছে শিক্ষক কর্মচারী মাদ্রাসা, তারা এটাকে কার্যকর করুক, আর যারা কারিগরি রয়েছে কারিগরি অধিদপ্তর করুক, এবং মাউস স্কুল কলেজটা করুক, তাহলে ইজিলি এটা করা যায়। ওনারা বলেছেন যে আমরা সর্বজনীন বদলির জন্য একটা কমিটি আমরা গঠন করেছি। আমাকে একজন ডেপুটি সেক্রেটারি মহোদয় দেখানোর চেষ্টা করছিলেন যে কমিটির বিষয়টা। তো সব মিলিয়ে আরো অনেক কিছু বলেছি, সবগুলো তো আসলে এখানে শেয়ার করা সম্ভব না, লম্বা সময় আপনাদের ধৈর্য চুরি করবে। আমরা আমাদের জায়গা থেকে আপনাদের দাবি দেওয়ার ব্যাপারে যতটুকু বলা দরকার আমরা সর্বোচ্চ বলেছি। সরকারের ক্যাপাসিটির বিষয়টা আমাদের মাথায় ছিল, অযৌক্তিক কোনো কিছু করা যাবে না। একটা গ্রুপ চেয়েছিল যে এখানে আমাদেরকে উস্কানি দিয়ে এখানে তারা এখানে আমাদের শিক্ষকদেরকে উস্কানি দিয়ে এখানে বসায় রাখবে এবং পরবর্তীতে এখানে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবে। দেখেন, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে সরকারের কাছ থেকে কোনো কিছু আদায় করা যায় না, বরং সরকার যারা ক্ষমতায় থাকে তাদের সাথে কূটনৈতিক তৎপরতা পাশাপাশি শক্তিমত্তা প্রদর্শন, দুইটার মাধ্যমে ব্যালেন্স করে সরকারের কাছ থেকে আদায় করতে হয়। আপনারা অনেকে বলেছিলেন যে আমাদেরকে স্টে করতে হবে। দেখেন, আমরা যদি স্টে করতাম, পরের দিন আপনার 14ই আগস্ট এবং 15ই আগস্ট এখানে একটা বড় রকমের আপনার সিন ক্রিয়েট হইতে পারত। আপনারা এটা নিশ্চয়ই চান নাই যে এখানে বড় রকম একটু সিন ক্রিয়েট হোক। আমরা সরকার, আমাদের মাধ্যমে সরকার বেকায়দায় ফেলুক, আমাদের ব্যাপারে প্রকাপান্ডা চালানো হয়েছে যে আমরা সরকারকে বেকায়দায় ফেলতে আমরা এসেছি। আর আমাদের এই আন্দোলন আমরা ঘোষণাও করি নাই যে আমরা এখানে লাগাতারে যাব। হ্যাঁ, আমরা পরবর্তীতে যে কর্মসূচি দিয়েছি, আমরা ওখানে কিন্তু লাগাতারে কর্মসূচি দিয়েছি। আমরা অ্যানাউন্সমেন্ট করে যাবো যে হ্যাঁ আমরা লাগাতারে যাবো যদি আমাদের দাবি না মানা হয়। কিন্তু একদিনের জন্য গিয়ে আপনি ওখানে বসে যাবেন, এটা তো একটা কপটতা, এটা আপনার হঠকারিতা, এটা একটা প্রতারণা। আমরা প্রশিক্ষক হয়ে কোনো রকমের প্রতারণার কাজ করতে পারি না। সেই কারণে আমাদেরকে এই প্রোগ্রামটি ওখানে শেষ করতে হয়েছে। আপনি কল্পনা করতে পারেন বাংলাদেশের ইতিহাসে আপনি একটি সমাবেশ দেখান, অনেকে সমাবেশ করেছেন। জমিতুল মুদারিসিন 2017 সালে আপনার 27 জানুয়ারি আপনার সুরাবর্তী উদ্যানে বিশাল বড় প্রোগ্রাম করেছেন, আর আরো অন্যান্য বিটিএ করেছেন, আরো অন্যান্য প্রোগ্রাম করেছেন। আপনার কি জানা আছে কারো? আমি জানি না অন্তত, যে এই জাতীয় বড় রকমের প্রোগ্রাম থেকে সরকার সাথে সাথে আপনার খবর দিয়ে নিয়ে ডেকে মিটিং করে অনেকগুলো দাবি মেনে নিয়েছে একদিনের প্রোগ্রামে। বাংলাদেশের ইতিহাসে এরকম রেকর্ড নেই, এটা অনন্য একটা অসাধারণ রেকর্ড। তারা এই 25% শিক্ষকদের উৎস ভাতা অতিরিক্ত আপনার কর্মচারীদের সাথে সাথে তারা ঘোষণা দিয়েছেন। বাড়ি ভাড়া মেডিকেল ভাতা দ্বিগুণ করার সাথে সাথে ঘোষণা দিয়েছেন। যদিও আমরা বাড়ি ভাড়াটা মেনে নিইনি, আমরা বলেছি কমপক্ষে 20% দিতে হবে। এই যে তাৎক্ষণিকভাবে একদিনের সমাবেশ থেকে নিয়ে বসে আলোচনা করে 1.5 ঘন্টা, তারপরে আপনার দাবি মেনে নেওয়া,
এটা বাংলাদেশের ইতিহাসে বিরল। সুতরাং আমি মনে করি আমার দৃষ্টিতে, আমাদের জোটের দৃষ্টিতে, আমরা গতকালকে মিটিং করেছি, আমাদের এই প্রোগ্রাম শতভাগ সফল হয়েছে। এবং বাংলাদেশের ইতিহাসে আমি বলবো শিক্ষক সমাবেশের মধ্যে সবচেয়ে বড় সমাবেশ হয়েছে, সবচেয়ে বেশি সফল এবং সার্থক একটি সমাবেশ হয়েছে এটা আমাদের দৃষ্টিতে এবং বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষকদের দৃষ্টিতে। প্রিয় ভাইরা, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই এই সমাবেশকে সফল করার জন্য। আরেকটি বিষয় আপনারা দেখেছেন, আমার বিরুদ্ধে এবং আমাদের এই প্রোগ্রামের বিরুদ্ধে, আমাদের এই শিক্ষক সমাবেশের বিরুদ্ধে একটি পত্রিকা আপনার ষড়যন্ত্র শুরু করেছে, আপনারা দেখেছেন। দৈনিক ইনকিলাব, বাহাউদ্দিন এবং মমতাজি গং তারা উঠে পড়ে লেগেছে। তারা 14 তারিখ আমার বিরুদ্ধে সিরিজ রিপোর্ট করেছে। তাদের যে ইনকিলাব পত্রিকায় অনলাইন ভার্সনে প্রায় 6 থেকে 7টা, সম্ভবত 6 থেকে 7টা সিরিজ রিপোর্ট তারা করেছে। মিথ্যা বানোয়াট প্রপাগান্ডা চালিয়েছে তারা। পরবর্তীতে আপনার গতকালকে তারা ওগুলোকে সামারি করে একটি আপনার রিপোর্ট করেছে। রিপোর্টের হেডলাইন, অর্থাৎ ইনকিলাবের হেডলাইন ছিলাম গতকালকে আমাদের আন্দোলন, এবং আমি, আপনারা হয়তো অনেকে লক্ষ্য করেছেন, ইনকিলাবের হেডলাইন ছিল এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের ব্যাপারে আপনাদের কয়েকটি কথা বলা দরকার। আপনাদের বিষয়টি ক্লিয়ার হওয়া দরকার। পাশাপাশি তারা কেন ষড়যন্ত্র করছে এই বিষয়টা আপনাদের জানা দরকার। এক নম্বর হচ্ছে, একটি ভিডিও আপনাদের ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, যে আমি দোয়া করছিলাম এবং আমাদের ফোরামের, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের বর্তমান যিনি মহাসচিব জনাব রফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন মিয়া এবং প্রতিষ্ঠাতা মহাসচিব জনাব আব্দুল খালেক সহ আপনার অনেক নেতৃবৃন্দ এখানে ছিলেন। ঘটনাটা যেভাবে সূত্রপাত, আমি 17 সাল থেকে শিক্ষক আন্দোলন করি। এর আগে শিক্ষক আন্দোলন করার সুযোগ হয়নি। 2005 সালে 6 সালে বা 7 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের নেতৃত্বে মাদ্রাসা কামিলকে আপনার মাস্টার্সের মান দেওয়ার ব্যাপারে, ফাজিল কামিলকে আপনার ডিগ্রি এবং মাস্টার্সের মান দেওয়ার ব্যাপারে একটি প্রোগ্রাম হয়েছিল ঢাকাতে। এই প্রোগ্রামটিতে প্রথম আমি শিক্ষক আন্দোলনে আপনার যোগদান করি। এরপরে ঢাকাতে আর কোনো প্রোগ্রামে যোগদান করার সুযোগ হয়নি। 17 সাল থেকে মূলত আসলে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম এর মাধ্যমে মূলত আমার পথ ছিল। তো যখন এই ফোরাম গঠিত হয়, প্রথম দিন যেদিন আপনার কুর্মিটোলা স্কুলে আপনার প্রোগ্রাম হয়, ওই দিনে আমি ওখানে অংশগ্রহণ করেছিলাম এবং বক্তব্য দিয়েছিলাম। ওখান থেকে পথ চলা। 17 সালের প্রথম দিকে আপনার সিদ্ধান্ত হলো যে ওনারা বঙ্গবন্ধুর আপনার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করবেন 32 নম্বরে, ধানমন্ডি 32, এবং ওখানে যাবেন। তো আমিও যেহেতু কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম, আমি ওখানে তাদের সাথে গিয়েছি। তখন তো একেবারেই নতুন রাজনৈতিক এত ষড়যন্ত্র, রাজনৈতিক এত কূটকৌশল, এগুলো আসলে জানা ছিল না আমাদের, বুঝতাম না। নতুন মানুষ, নবীন মানুষ, ঢাকায় চিনেছি কেবল, মানে ঢাকায় যাওয়া মাত্র শুরু করেছি। এইভাবে ঢাকা আসলে চিনতাম না, কারণ পড়াশোনা যেহেতু আমার চট্টগ্রাম কেন্দ্রিক ছিল, ঢাকাতে এত বেশি একটা যাতায়াত ছিল না। তো আমরা গেলাম সবাই, যাওয়ার পরে ওখানে তারা আপনার দিল, আপনার কি বলে, পুষ্পস্তবক অর্পণ করলো। করার পরে এখানে আসলে দোয়া করার মতো কেউ ছিল না। মানে এখানে আপনারা দেখবেন ভিডিওতে কারো মাথায় টুপিই নেই, দোয়া করার মতো কেউ ছিল না। সবাই আমাকে বললো যে আপনি একটু দোয়া করুন। আমি তখন নতুন মানুষ, এগুলো বুঝি না। আমি মনে করলাম যে আমাকে অনেক গুরুত্ব দেওয়া হইতেছে, দোয়া করতে দিছে। তো ছোট মানুষ, বুঝি না, রাজনৈতিক কূটকৌশল বুঝি না, দলীয় রাজনীতির সাথে যেহেতু আমি জড়িত না, আমি কোনো সময় এই বিষয়টা ক্লিয়ার করি আপনাদের, আমি দলীয় রাজনীতির সাথে কোনো সময় জড়িত ছিলাম না, এখনো নাই। কোনো রাজনৈতিক দলের সাথে আমার সংশ্লিষ্টতা নাই, আমি আগেও ছিলাম না, এখনো নাই। তো আমি এগুলো বুঝি নাই। তারা বলছে দোয়া করতে, একটু দোয়া করেছি। যে সময়, ওই সময়টাই তো আসলে ওইভাবে দোয়া করতো, বঙ্গবন্ধুকে নিয়ে বা তাদের পরিবারকে নিয়ে দোয়া করতো। আমি দোয়াটা করেছি। মূলত এই দোয়ার ফ্যাক্টটা হচ্ছে এটা। অথচ এই বাহাউদ্দিন, মমতাজি গংরা তাদের ইনকিলাবের মাধ্যমে প্রচার করেছে, আমি টঙ্গিপাড়া গিয়ে আমি মোনাজাত করেছি। অথচ আমার জীবনে এখন পর্যন্ত গোপালগঞ্জ জেলাতেই যাইনি। আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি, আমার জীবনে এখন পর্যন্ত আমি গোপালগঞ্জ জেলাতেই যাইনি, টঙ্গিপাড়া যাওয়া তো দূরের কথা। তারা এই মিথ্যা প্রপাগান্ডাগুলো আমার নামে চালিয়েছে। আমরা বিভিন্ন আমাদেরকে আমি যেহেতু প্রিন্সিপাল, আমাদেরকে দেখা যায় মন্ত্রীর সাথে অনেক সময় আমাদের জুম মিটিং করতে হয়। আমাদের দীপুমণি যখন মন্ত্রী ছিলেন, তিনি বিভিন্ন সময় বিভিন্ন বিভাগের প্রিন্সিপালদের সাথে মিটিং করতেন, জুম মিটিং। তো জুম মিটিং করেছি। জুম মিটিংয়ের মধ্যে আমরা ওইটাকে আমি স্ক্রিনশট দিয়ে আমি শেয়ার দিয়েছিলাম। এইটাকে তারা আমার ছবিটাকে ছাপাই দিছে। আচ্ছা, চিন্তা করতে পারেন যে মন্ত্রীর সাথে, এটা সরকারি মিটিং, তারা নির্দেশনা সব প্রিন্সিপালকে থাকতে হবে। এটাকে তারা এটাকে ইউজ করে তারা বলতেছে আমি ফেসিবাদের দূষর। কল্পনা করতে পারেন কত নির্লজ্জ বেহায়া তারা। আপনারা জানেন আমরা 18 সালে আমরা 20 দিন আন্দোলন করেছি। 20 দিনের মধ্যে আমি প্রায় 17 দিন ছিলাম প্রেস ক্লাবের খোলা রাস্তায়, জীবনের ঝুঁকি নিয়ে আমি প্রায় 13 দিন আমি নিজে ঘুমিয়েছি।
আমার সহযোদ্ধারা অনেকে আজকে হয়তো এই প্রোগ্রামটি দেখছেন। তো এই আন্দোলনের মাধ্যমে আমরা 5% ইনক্রিমেন্ট পেয়েছি, বৈশাখী ভাতা পেয়েছি। এই যে আন্দোলন, এই আন্দোলনের প্রেক্ষিতে আমরা এটা অর্জন করেছিলাম। পরবর্তীতে গভর্নমেন্টের পরবর্তী সময়ে আমরা 44 দিন জাতীয় প্রস্তাবে আন্দোলন করেছি। এই 44 দিন আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের সাথে বসা হয়েছে, কয়েকবার বসছে, আমাদেরকে ডাইকা নিছে, কিন্তু আমাদের কিছুই দেয় নাই। আমরা কত চেষ্টা করেছি যে মন্ত্রী সব মানে একটু সাক্ষাৎ নেওয়ার জন্য, নওয়াফেজ সাহেবের একটু সাক্ষাৎ নেওয়ার জন্য, দীপুমণি একটু সাক্ষাৎ নেওয়ার জন্য, কিন্তু আপনারা জানেন আমাদের ফোরামের যুগ্ম মহাসচিব জনাব রবিউল ইসলাম, তারা একটা গ্রুপ কয়েকদিন গিয়ে মন্ত্রীর বাসার সামনে গিয়ে বসে রয়েছে তার সাথে সাক্ষাৎ করার জন্য, সাক্ষাৎ করতে দেই নাই। অথচ আপনারা, আমি যে কয়টা ভিডিও শেয়ার করেছি আজকে কালকের মধ্যে, আপনারা দেখেছেন জামাতের বাহাউদ্দিন সাহেব এবং মুমতাজি সাহেবের বক্তব্য। তারা বলেছেন যে তারা প্রধানমন্ত্রীর সাথে তাদের গত ঘনিষ্ঠ সম্পর্ক, তারা একাধিকবার প্রধানমন্ত্রীর সাথে তারা দেখা করেছেন এবং তাদের যে মহাসমাবেশটি হয়েছিল এই মহাসমাবেশের খবর প্রধানমন্ত্রী স্বয়ং নিজে রেখেছেন, এটা বাহাউদ্দিন সাহেব তার বক্তব্যে বলেছেন। আপনি চিন্তা করতে পারেন, আমরা 44 দিন আন্দোলন করি জাতীয় প্রেস ক্লাবের সামনে, আমরা আমাদের শিক্ষক নেতারা গিয়ে তার বাসার সামনে বসে থাকে, একটা বারের জন্য 1 মিনিট সে কথা বলে না, আমাদেরকে তারা বলে দূষর। আর তারা প্রধানমন্ত্রীর সাথে বারবার দেখা করে, তাদেরকে দূষর, তারা নিজেরা দূষণ না, তারা দূষর হয় না, আমরা দূষর হয়ে যাই। কত রকমের বড় রকমের নেফাকি চরিত্র যদি থাকে, এই জাতীয় বিভ্রান্তিকর কথা মানুষের মধ্যে তারা ছড়াতে পারে। আপনারা দেখেছেন যে তারা তাদের উপদেষ্টা বানিয়েছিল সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হককে। আপনারা দেখেছেন মুমতাজি সহ তারা তার সাথে সাক্ষাৎ করেছেন, তাদের পত্রিকা রিপোর্ট করেছে, আমি এটা শেয়ার করেছি। তারা আপনার তাদের যে প্রোগ্রামটি হয়েছিল আপনার গাউসুল আজমে, আপনার নুরুল ইসলাম নাহিদকে নিয়ে তারা প্রোগ্রাম করেছেন। আমি নিজে ওই প্রোগ্রামে ছিলাম, তখনও ফোরাম গঠিত হয়নি। তারা প্রেস ক্লাবের, আমরা যখন 18 সালে প্রোগ্রাম করছিলাম, আমাদের বুকের উপর মারিয়ে তারা সুরাবর্তী উদ্যানে তারা প্রোগ্রাম করেছিল 27শে জানুয়ারি 2018 সালে। তারা আমাদের বুকের উপর মারিয়ে তারা প্রোগ্রাম করেছিল। সেই প্রোগ্রামে অতিথি ছিল কে? নুরুল ইসলাম নাহিদ, সাবেক শিক্ষামন্ত্রী। ওই প্রোগ্রামে আপনার উপস্থিত ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ওই প্রোগ্রামে ছিল প্রধানমন্ত্রীর আপনার উপদেষ্টা সালমান এফ রহমান। তারা ফেসিস্ট হয় না, আর আমরা কারোর সাথে সাক্ষাৎ করতে পারি না, কোনো মন্ত্রীর সাথে, একটা মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারি না, আমাদেরকে তারা ফেসিস্ট বানানোর জন্য চেষ্টা করে। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, তারা এই নওফেলের সাথে একাধিকবার সাক্ষাৎ করেছে এবং দীপুমণির সাথে একাধিকবার সাক্ষাৎ করেছে। সেই ছবি আমার কাছে আছে, আমি এগুলো পোস্ট করবো। 23 সালের 15 আগস্ট তারা ইনকালাব পত্রিকায় যে সম্পাদকীয়কে লিখেছে, আমি এটা শেয়ার করেছি, আপনারা পড়ে নেবেন। তারা কত বড় দূষর ছিল আপনারা চিন্তা করতে পারবেন না। বরং এই 17 বছরের গুম খুমের অন্যতম সহযোগী হচ্ছে মুমতাজি বাহাউদ্দিন গংরা এবং ইনকালাব পত্রিকা। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, এগুলো তদন্ত করে তাদেরকে আইনের মুখোমুখি করুন। তাদের কারণেই এই সরকার ফেসিবাদ হতে সক্ষম হয়েছে। সুতরাং তাদেরকে আইনের আওতায় আনার জন্য বাংলাদেশের 6 লক্ষ শিক্ষক পরিবারের পক্ষ থেকে এই লাইভের প্রোগ্রামের মাধ্যমে সরকারের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইরা, এই ফেসিবাদী লোকগুলো, মুমতাজি সে নিজে বক্তব্যের মধ্যে বলেছে যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন তাদের জমিয়ত নাকি নিরাপদ থাকে। এখন এই মানুষগুলো এখন আবার বিএনপির গাড়ে শহর হওয়ার জন্য তারা এখন উঠে পড়ে লেগেছে। আমরা বিএনপির হাইকমান্ডকে দৃষ্টি আকর্ষণ করব, নিশ্চয়ই বিএনপির কেউ না কেউ ভিডিওটি দেখবেন। আপনারা তাদের অতীত রেকর্ড আপনারা যাচাই করে আপনারা তাদেরকে কাছে টানুন। না হলে বাংলাদেশের 6 লাখ শিক্ষক কর্মচারী কিন্তু তাদের এই ফেসিবাদের সাথে দহরম মহরম সম্পর্ক এটা কিন্তু মেনে নিবে না। কারণ ওই দিন এখানে এসেছে 50-60 হাজার শিক্ষক, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষক এখন জাতীয় প্রত্যাশী জোটকে হৃদয় থেকে তারা ভালোবাসে। সুতরাং এই 6 লক্ষ শিক্ষক পরিবার, তাদের সাথে কোটি কোটি ভোটারের সম্পর্ক। আপনারা যদি ফেসিবাদের দূষর বাহাউদ্দিন এবং আপনার মুমতাজি গংকে যদি আপনারা কাছে টেনে নেন, ইনকিলাবকে যদি আপনারা প্রশ্রয় দেন, তাহলে আপনারা কিন্তু এই কোটি কোটি ভোটার থেকে আপনারা বঞ্চিত হবেন। এটা আপনারা নিশ্চিতভাবে জেনে রাখুন। কারণ বাংলাদেশের শিক্ষক আন্দোলনের প্রেক্ষাপট 13 আগস্ট কিন্তু আপনার চেঞ্জ করে দিয়েছে। এখানে কিন্তু আর আগের মতো কাউকে এখন দমিয়ে রাখা যাবে না। নেতৃত্বকে এখন নতুন নেতৃত্ব গড়ে উঠবে। আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন নেতৃত্ব, অরাজনৈতিক নেতৃত্ব আগামী দিনে বাংলাদেশকে ইনশাল্লাহ, বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষকদেরকে
সকল বৈষম্য থেকে মুক্ত করবে। আমরা বিএনপির প্রতি অনুরোধ করব, তাদের রেকর্ড যাচাই করেন। আপনারা বাহাউদ্দিন গঙের, আপনার বাহাউদ্দিন সাহেব সে কিন্তু আওয়ামী লীগের প্রেসিডেন্ট জিল্লুর রহমানের মেয়ের জামাতা এবং আইবি রহমানের মেয়ের জামাতা, এবং নাজমুল হাসান পাপন যিনি আপনার মন্ত্রী ছিলেন, ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন, তার কিন্তু গুণ জামাই। সুতরাং তার ব্যাপারে আপনারা অবশ্যই খোঁজখবর নেবেন, নিয়ে আপনারা মাখামাখি করবেন। না হলে বাংলাদেশের 6 লক্ষাধিক শিক্ষক পরিবার কিন্তু আগামী নির্বাচনে এই বিষয়গুলো মাথায় নিয়ে কিন্তু ভোট দিবে। আপনারা মনে রাখবেন বিষয়টি। প্রিয় ভাইরা, আমরা প্রতিবাদ অব্যাহত রেখেছি এবং ইনকিলাবের ব্যাপার আমাদের কিছু প্রোগ্রাম মতো আসতে পারে, আমরা এটা পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করে জানাবো। আপনাদেরকে বলবো ইনকিলাবের ব্যাপারে আপনারা প্রতিবাদ অব্যাহত রাখুন। ইনকিলাব আমাদের ওই তাদের রিপোর্টে আপনারা ওখানে দেখবেন, তাদের রিপোর্টে তারা লিখেছে যে আমাদেরকে সরকার অল্প সময়ের মধ্যে মিটিংয়ের মানে অল্প সময়ের এই প্রোগ্রামে আমাদেরকে কেন ডেকে নিয়ে গেল, শিক্ষকদের দাবি দেওয়া মেনে নিল, এটা তারা সহ্য করতে পারে না। উপেন তারা ওই পত্রিকার মধ্যে লিখেছে, আপনারা দেখবেন। তারা বলেছেন এটা নাকি নির্বাচনকে বানচাল করার জন্য এটা ষড়যন্ত্র, সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র। আমরা আজকে এই লাইভের মাধ্যমে ইনকিলাবের এই মিথ্যাচারের তীব্র নিন্দা এবং যারা মাদ্রাসায় আপনারা শিক্ষক রয়েছেন, ইনকিলাব পত্রিকা পড়েন, মাদ্রাসায় ইনকিলাব পত্রিকা রাখেন, আপনাদেরকে জাতীয় গণপ্রত্যাশী জোটের পক্ষ থেকে বলবো, আপনার যেই পত্রিকা আপনার বিপক্ষে অবস্থান নেই, আপনার অধিকারের বিপক্ষে অবস্থান নেই, আপনার অধিকার আদায়ের আন্দোলনকে এটাকে আপনার নির্বাচন বানচালের আন্দোলনে রূপান্তর করার চেষ্টা করে, এটাকে সরকারকে বেকায়দায় ফেলার আন্দোলনে রূপান্তর করার চেষ্টা করে, আপনি নিশ্চয়ই এই পত্রিকা রাখবেন না। আপনারা আপনাদের জায়গা থেকে এই পত্রিকাগুলো বন্ধ করার চেষ্টা করেন। কিছু কিছু অধ্যক্ষ হয়তো আছে যারা বিক্রি হয়ে গেছে জমিয়তের কাছে, তারা ইনকিলাব রাখতে চাইবে। আমি অন্যান্য শিক্ষকদেরকে বলবো সবাই ঐক্যবদ্ধ হয়ে ওই প্রিন্সিপালকে বাধ্য করবেন সে যাতে তার মাদ্রাসায় ইনকিলাব পত্রিকা না রাখতে পারে। এরপরে যদি আপনারা না পারেন আমার সাথে যোগাযোগ করবেন, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা, অনেক লম্বা লাইভ হয়ে গেছে, আমাদের সামনে কর্মসূচি রয়েছে, আপনারা জানেন। এই ব্যাপারে দু একটি কথা বলতে চাই। আগামী দিনে আমাদের একটি কর্মসূচি রয়েছে। আমরা যদি সরকার আমরা এই সপ্তাহের মধ্যে আমাদের বাড়ি ভাড়ার হিসাবটা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আমরা গতকালকে রাতে জোটের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি এবং আরেকটি সিদ্ধান্ত নিয়েছি আমাদের কর্মচারী ভাইদের প্রতি খেয়াল রেখে এবং যাদের স্কেল কম তাদের প্রতি খেয়াল রেখে, কারণ তারা যদি আপনার শতাংশ হারে হয় তাদের জন্য হয়তো এটা কম হয়ে যাবে। যদি পুরাটা সরকার দিয়ে দিত তাহলে সমস্যা ছিল না, কিন্তু সরকার যেহেতু আমরা অর্ধেক চেয়েছি 20%, এবং এটা যদি আদায় করতে পারি তাদের জন্য হয়তো একটু ক্ষতি হয়ে যাবে। এই জন্য আমরা বলেছি যাদের স্কেল যাই হোক অন্তত কমপক্ষে বাড়ি ভাড়া 3000 টাকা দিতে হবে, এটা আমরা আমাদের প্রস্তাবনায় দেবো। সুতরাং কর্মচারী ভাইয়েরা আপনারা হতাশ হবেন না। আপনারা ভুল বুঝে আপনারা আমাদের শিখে অনেক সময় গালাগালি করেন, আপনারা উৎসব পাতার সময় গালাগালি করেছেন, কিন্তু আপনাদের এই 75% উৎসব পাতার সংবাদ কিন্তু আমরাই নিয়ে এসেছি মন্ত্রণালয় থেকে। ভাইরা, আমাদের আবেদনের প্রেক্ষিতে আমরা লিখিত আবেদন দিয়েছিলাম আপনাদের পক্ষে, আপনারা এটা জানেন। আমাদের আবেদনের প্রেক্ষিতে কিন্তু এটা হয়েছে, এবং আগামী দিনে বাড়ি ভাড়া যে বৈষম্য আপনাদের যাতে ন্যূনতম 3000 টাকা দেওয়া হয়, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। সুতরাং আপনারা আমাদেরকে গালি না দিয়ে, অন্যের ফাঁদে পা না দিয়ে আপনারা বরং আমাদেরকে সহযোগিতা করেন, আমাদেরকে উৎসাহ দেন, আমরা যাতে আপনাদের জন্য কাজ করতে পারি। আমরা কারো কাছ থেকে 1 টাকা কামানোর ধান্দাও নাই, আপনাদেরকে বিক্রি করে সরকারের কাছ থেকে 5 টাকা নেওয়ার 5 পয়সা নেওয়ার কোনো ধান্দাও নাই। অনেস্টলি আপনাদের জন্য কাজ করি, বৈষম্য থেকে মুক্ত করার জন্য নিজেকে এবং আপনাদেরকে। শুধু বিনিময় চাই আপনাদের দোয়া। আপনারা যদি দোয়া করেন আমাদের জন্য, এটাই আমাদের জন্য যথেষ্ট। সুতরাং আমাদেরকে ভুল বুঝবেন না, এবং অন্যরা যদি আপনাদেরকে লেলিয়ে দেয় আপনারা আমাদের বিপক্ষে যাবেন না। আপনাদের প্রতি আমাদের অনুরোধ রইল, আপনারা আপনাদের বিবেক দিয়ে চিন্তা করেন সত্যিকার অর্থে আপনাদের জন্য কারা কাজ করে। আমাদের কর্মসূচি রয়েছে, আমরা এই সপ্তাহের মধ্যে যেহেতু আমরা আমাদের জমা দেব, আমরা চেষ্টা করব যে যত দ্রুত সম্ভব আমরা যাতে এটা বের করে নিয়ে আসতে পারি। একটা খুশির খবর হচ্ছে কি জানেন, উপদেষ্টা মহোদয় নিজে বলেছেন যে দ্রুত আপনারা হিসাবটা দিবেন, অর্থাৎ উনি চান আমরা আমাদের দাবিটা যাতে ওনার সময় যাতে উনি বাস্তবায়ন করে দিয়ে যেতে পারেন। এটা অত্যন্ত একটা আনন্দের বিষয় যে উনি নিজে বলেছেন যে আপনারা দ্রুত আমাদেরকে হিসাবটা দিবেন, এটা তিনি বলেছেন। অনেকে বলছেন যে ভাই হিসাব কেন আপনাদেরকে দিতে হবে? আরে ভাই, হিসাব কেন দিতে হবে? এর 2টা কারণ হইতে পারে। একটা কারণ হয়তো এটা হয়তো সময় ক্ষেপণও হইতে পারে, আবার এটাও হইতে পারে সরকার চাচ্ছে আমাদের আবেদনটাকে সরকারের কাছে উচ্চ মহলে প্লেস করার জন্য, যে এত বড় আন্দোলন হয়েছে ওখান থেকে নেতৃবৃন্দ এই আবেদনটা দিয়েছে তাদেরকে দেওয়ার জন্য, অর্থাৎ তারা দায়ী নিতে চায় না, তারা আমাদের বিষয়টাকে সরকার কাছে প্লেস করতে চায়। এটাও হইতে পারে, আমরা জানি না। এটা হিসাব সহজ,
আমরা ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে বের করে ফেলবো, বের করে আমরা জমা দিব এবং আমরা এটার জন্য লেগে থাকবো। যেমনভাবে লেগেছিলাম উৎসব ভাতার ব্যাপারে, আমরা এটার জন্য লেগে থাকবো ইনশাল্লাহ, এবং চেষ্টা করব এই সরকারের আমলেই যাতে আমরা যে কোনো মূল্যে আমাদের এই দাবিটা আদায় করে নিতে পারি, প্রজ্ঞাপন জারি করতে পারি। প্রিয় ভাইয়েরা, আমাদের 2টি কর্মসূচি রয়েছে। একটি রয়েছে আমরা 1 মাস স্পেস দিয়েছি সরকারকে, আগামী 14 অক্টোবর, সেপ্টেম্বর, 13 সেপ্টেম্বরের মধ্যে যদি আমাদের প্রজ্ঞাপন না হয় বা কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ না করে, 14 অক্টোবর সারা বাংলাদেশে সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি পালিত হবে এবং 15 এবং 16 অক্টোবর সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হবে। আপনারা এখন থেকেই এই কর্মসূচির ব্যাপারে আপনারা জনমত গঠন করা শুরু করুন, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু করুন, অন্যান্য শিক্ষকদের সাথে কথা বলা শুরু করুন, আপনাদের কর্মচারীদের সাথে কথা বলুন, আমাদের যারা স্টেক হোল্ডার আছে অভিভাবকদেরকে বোঝান। আমরা এই কর্মসূচিটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল একটি কর্মবিরতির কর্মসূচি হিসেবে আমরা সফল করব। আপনারা সবাই এই কর্মসূচির জন্য আপনারা প্রচেষ্টা চালান। এরপরও যদি সরকারের টনক না নড়ে, আমরা 12 সেপ্টেম্বর থেকে ঘোষণা দিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবে আমরা অবস্থান নিব। যতক্ষণ দাবি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে ইনশাল্লাহ। আগামী দিনের আন্দোলনে আপনারা আমাদের সহযাত্রী হবেন, শুভাকাঙ্ক্ষী হবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন, সে আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন আমার সংগ্রামী সহযোদ্ধাদেরকে আবারও সালাম জানিয়ে, সেলুট জানিয়ে, আমি যারা দোয়া করেছেন, আসতে পারেন নাই, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, অন্য শিক্ষককে পাঠানোর ক্ষেত্রে আপনারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, সকলকে সালাম জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আজকের এই লাইভটি শেষ করছি। আমি আশা করি আজকের লাইভের মাধ্যমে অনেক বিষয় আপনাদের পরিষ্কার হবে। আমি আবারও বলছি, আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, না আওয়ামী লীগের সাথে, না বিএনপির সাথে, না জামাতের সাথে। আমার কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সম্পৃক্ততা ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও যতদিন শিক্ষক আন্দোলন করি হয়তো নাও থাকতে পারে, এটা ভবিষ্যৎ বলে দিবে, কিন্তু আপাতত আমার কোনো সম্পর্ক কারোর সাথে নেই। আমি শিক্ষকদের বৈষম্য নিয়ে কাজ করি, আমি একজন শিক্ষাকর্মী, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়, এর চেয়ে কোনো বড় পরিচয় নেই। তবে ব্যক্তিগতভাবে তো আমার একটা দলের সাপোর্ট আছে, এটা সাধারণ বাংলাদেশের 18 কোটি মানুষের যেমন একটা দল আছে ভোট দিয়ে, আমিও একটা দলকে ভোট দিই, এটা আরেক জিনিস। কিন্তু আমি কোনো দলের পদ পদবি হোল্ড করি না। আমি চ্যালেঞ্জ করি লাইভের মাধ্যমে, আমি বলছি, কারণ আমার এই লাইভটা বিভিন্ন গোয়েন্দা সংস্থা দেখবে, আমি জানি, যেহেতু আমি সারা বাংলাদেশের সদস্য সচিব, আমার এই লাইভ গোয়েন্দা সংস্থাগুলো দেখবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি কোনো গোয়েন্দা সংস্থা অথবা যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি বাংলাদেশের কোনো জায়গায় কোনো রাজনৈতিক দলের পদ পদবি আমি হোল্ড করেছি এবং আমি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম, আছি, তাহলে আমি আর শিক্ষক আন্দোলন কোনোদিন করবো না। সুতরাং এই চ্যালেঞ্জটি গ্রহণ করার জন্য সকলকে যারা ষড়যন্ত্র করছেন এবং গোয়েন্দা সংস্থাকে রেখে গেলাম, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।